শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল জাতি। জঙ্গিবাদের অর্থায়ন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি শহীদ পরিবারের। জঙ্গিবাদ যখন সম্পূর্ণভাবে আধিপত্য বিস্তার করতে চায় তখন তাদের সবচেয়ে সফলতার দিকটা হচ্ছে তাদের আর্থিক উৎস। 231টি প্রতিষ্ঠান আছে এই জামাত শিবির স্বাধীনতা বিরোধী জঙ্গি সম্প্রদায়, সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৭১-এর বুদ্ধিজীবী হত্যাকারীদের মন্ত্রী বানিয়ে আজ স্মৃতিসৌধে তামাশা করতে গেছেন বেগম জিয়া, মন্তব্য প্রধানমন্ত্রী। গণতন্ত্রের চর্চা না থাকায় বাস্তবায়ন হয়নি শহীদদের স্বপ্ন, মন্তব্য ফখরুলের। বললেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়েই অধিকার আদায় করবে জনগণ। শিক্ষা সংশ্লিষ্ট সব বিষয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত। বরাদ্দ পাওয়ার পর নিজ নিজ প্রতীক নিয়ে প্রচারণায় প্রার্থীরা। সারা দেশে আওয়ামী লীগের বৈধ প্রার্থী 233, বিএনপির 219। এবং নারায়ণগঞ্জের 7 খুন মামলায় পুলিশ চাইলে অধিকতর তদন্ত করতে পারবে, হাইকোর্টের আদেশ। জিজ্ঞাসাবাদ করা যাবে নূর হোসেনকে, জানালেন আইনজীবী। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল পুরো জাতি। ভোরের আলো ফোটার আগে থেকেই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আর রায়ের বাজার বৌদ্ধভূমিতে ফুল হাতে জড়ো হন লাখো দেশপ্রেমিক জনতা। যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর হওয়ায় তাদের কাছে এবারের বুদ্ধিজীবী দিবস ছিল অন্যরকম। এ সময় জঙ্গিবাদের অর্থায়ন বন্ধ সহ জামায়াতকে নিষিদ্ধের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। শাফিন জায়েদকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন ফেরদৌস লিপি। স্বাধীনতা ৪৪ বছর পর ১৪ই ডিসেম্বরের ভোরের এই সূর্য যেন দায়মুক্ত বাংলাদেশের বার্তা নিয়েই উঠেছে। শহীদ বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পনাকারী জামায়াত নেতা মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় উচ্ছ্বসিত সাধারণ মানুষ। এবার যেন অন্যরকম এক প্রত্যয় নিয়ে সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে আসেন হাজার হাজার সাধারণ মানুষ। পাকিস্তানি হানাদার বাহিনী যে আমাদের বুদ্ধিজীবীদেরকে যে নির্মমভাবে হত্যা করেছে তার স্মৃতিতে আমরা এখানে তাদের স্মরণ করতে এসেছি। পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের কথা আমাদের স্মরণ থাকবে, মনে থাকবে। তাদের অবদান কোনোদিন আমরা ভুলতে পারবো না। আমরা সবাই খুশি যে এখন আমাদের সেই মুক্তিযুদ্ধের সেই আলবদর রাজাকারদের ফাঁসি হয়েছে। অনেক দিনের গ্লানি, অনেক দিনের যে আমাদের বোঝা, সেটা আমরা কিছুটা হালকা হয়েছে। নতুন প্রজন্মকে শহীদের আত্মত্যাগের কথা জানাতে সন্তানদের নিয়ে এসেছিলেন অনেক অভিভাবকও। বাবার সাথে আসছি, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আমরা ফুল দিতে আসছি। এই স্বাধীনতার জন্য কি অপরিসীম ত্যাগ আমাদের পূর্বপুরুষদেরকে করতে হয়েছে, সেই ইতিহাসটা এই শিশুদের জানা দরকার। বুদ্ধিজীবী হত্যাকারীদের সংগঠন জামায়াতের আর্থিক উৎস বন্ধ সহ রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান শহীদ পরিবারের সন্তানরা। জঙ্গিবাদ যখন সম্পূর্ণভাবে আধিপত্য বিস্তার করতে চায় তখন তাদের সবচেয়ে সফলতার দিকটা হচ্ছে তাদের আর্থিক উৎস। এখন যদি এ থেকে আমাদের মুক্তি পেতে হয় তাহলে তাদের এই উৎসগুলোকে কর্তন করতে হবে। 231টি প্রতিষ্ঠান আছে এই জামাত শিবির স্বাধীনতা বিরোধী জঙ্গি সম্প্রদায়, সেই প্রতিষ্ঠানগুলো, আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে। স্মৃতিসৌধের পাশেই প্রতীকীভাবে সেই দিনই হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র তুলে ধরা হয় নতুন প্রজন্মের কাছে। এদিকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও সকাল থেকে শ্রদ্ধা জানাতে আসেন হাজারো মানুষ। একটা জাতিকে বুদ্ধিবৃত্তিক জায়গায় ধ্বংস করে দেওয়া, সেখান থেকে বেরিয়ে আসতে আমাদের অনেকটা সময় লেগেছে। একটি স্বাধীন রাষ্ট্র, ভূখণ্ড, পতাকা সবই পেয়েছি, সেই সাথে হয়েছে আমাদের অর্থনৈতিক উন্নতি। কেবল যুদ্ধাপরাধীদের বিচার নয়, জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে ৭১-এর শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে মনে করেন তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করে জামায়াত শিবিরকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় দীর্ঘ পতাকা মিছিল।
দ্রুততম সময়ের মধ্যে দেশে বিদেশে থাকা সব বুদ্ধিজীবী হত্যাকারীকে বিচারের আওতায় আনার দাবি জানান মিছিলে অংশ নেয়া দেশের শীর্ষ কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদরা। হাতে লাল সবুজের পতাকা, মুখে জাতীয় সঙ্গীত। ৪৪ বছর আগে দেশের জন্য জীবন উৎসর্গ করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের বুদ্ধিজীবী দিবসে এমনিভাবেই স্মরণ করেছে নবীন প্রবীণ সবাই। জাতীয় পতাকার মান রক্ষায় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে সবার কণ্ঠে উচ্চারিত হয় দৃপ্ত শপথ। এখান থেকেই যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবি জানান বিশিষ্টজনেরা। আমাদের জাতীয় পতাকা তারা যে খামচে ধরেছিল, সেই খামচি থেকে আমরা কিন্তু আমাদের জাতীয় পতাকাকে এখনো সম্পূর্ণরূপে মুক্ত করতে পারি নাই। এরপরে শুরু হয় লাল সবুজের পতাকা মিছিল। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, টিএসসি মোড় ঘুরে শেষ হয় সোহরাওয়ার্দী উদ্যানের শিক্ষা চিরন্তনীতে গিয়ে। এতে অংশ নেন কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, নাট্যজন সহ সমাজের সব পেশার মানুষ। এ সময় পাকিস্তানি দোসরদের অর্থনৈতিক উৎস বন্ধ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। তারা তখন হয়তো ধরে নিয়েছে যে তারাই রাজত্ব করবে, কিন্তু তারা বোঝেনি যে বাঙালিও মাথা উঁচু করে দাঁড়াতে জানে। খালেদ এবং মঈনুদ্দিন ইংল্যান্ডে পালিয়ে আছে, তাদেরকে ধরে এনে তাদের শাস্তি দেওয়া। সাম্প্রদায়িক ও মৌলবাদের শক্তিকে রুখতে না পারলে কখনোই স্বাধীনতার আসল আনন্দ পাওয়া যাবে না বলে মনে করেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এর আগে ভোরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের ঢল নামে শহীদ বেদিতে। বাঙালির জাগরণে এদেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল আলোকবর্তিকার। পরাজয় নিশ্চিত জেনে এদেশীয় দোসরদের সহযোগিতায় স্বাধীনতার ঠিক আগে বুদ্ধিজীবীদের হত্যা করে হানাদাররা। উদ্দেশ্য বাংলাদেশকে মেধাশূন্য করা। স্বাধীনতার ৪৪ বছর পরও সেই কৃতি সন্তানদের দেখানো পথ ধরেই এগিয়ে যেতে চায় আজকের বাংলাদেশ। শ্রদ্ধাবনত জাতির পক্ষে তাই শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের আরও শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ বলেন, ৭১-এ পরাজিত শক্তির সঙ্গে যারা মিত্রতা করেছে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। শীর্ষ পর্যায়ে সেই যুদ্ধাপরাধীদের বিচার রায় হয়েছে। যুদ্ধাপরাধী দল হিসাবে যেহেতু জামাত চিহ্নিত হয়েছে, সেই যুদ্ধাপরাধী দলকে রাজনীতিভাবে নিষিদ্ধ করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশা করি জাতীয় অচিরেই এই যুদ্ধাপরাধী দলকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ দেখতে পাবে। এরপর সৌধ প্রাঙ্গণ খুলে দেয়া হয় সাধারণ মানুষের জন্য। ঢল নামে শোকবিহ্বল হাজারো শিশু, কিশোর, বৃদ্ধ বনিতার। প্রতি বছর ডিসেম্বর এলেই যেমন বিজয়ের আনন্দে ঝলমল করে পুরো বাংলাদেশ, তেমনি একথাও সত্য প্রতি বছর আজকের দিনেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের কথা স্মরণ করে মলিন হয় বাংলার মুখ। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে হয়তো শেষক কিছুটা হলেও প্রশমিত হয়েছে, কিন্তু শ্রদ্ধা জানাতে আসা মানুষের দাবি অবশিষ্ট যুদ্ধাপরাধীদেরও বিচার করে তাদের রায় কার্যকর করতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। ভোরে ধানমন্ডির ৩২ নম্বরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন তিনি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের ২০ দাঁত একে একে ভেঙে দেওয়া হবে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের গাড়িতে দেশের পতাকা তুলে দিয়েছিলেন, অথচ আজ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতির সঙ্গে তামাশা করলেন। যুদ্ধাপরাধীদের বিচারে এই দাবির পিছনে আপনারা সবসময় আমাদের পিছনে ছিলেন। শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আলিম চৌধুরীর কন্যা আশ্বস্ত, কারণ একে একে বিচার হচ্ছে তার বাবা সহ ৭১-এর বুদ্ধিজীবী হত্যাকারীদের। আর এই কারণেই তারই আনন্দ অশ্রু। আজকের 14 ডিসেম্বর শুধু শোকের না, আমার অহংকারের, আমার কৃতজ্ঞতার
আমার গর্বের এবং সবচেয়ে বড় কথা আমার প্রত্যয়ের। বুদ্ধিজীবী দিবসের আলোচনার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, একটা একটা করে বিচার হবে সব যুদ্ধাপরাধীর। পাকিস্তানি সেনাবাহিনী তাদের যারা দোষর আর এজেন্ট আমাদের দেশে এখনো আছে, তাদের ষড়যন্ত্র চলবে, কিন্তু এই ষড়যন্ত্র ভেদ করেই আমাদের এগিয়ে যেতে হবে। কারণ আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আগামীতে আর এই ষড়যন্ত্র করে তারা কিছু করতে পারবে না। তাদের সে 20 দাঁত একে একে ভেঙে দিচ্ছি, ভেঙে দেব। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের যেসব নাগরিক এই বিচার বন্ধ করতে চাইবে তারাও যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধীর কারণে যার ফাঁসি হলো এবং যারা এখনো রায়ের অপেক্ষায়, তাদেরকে যে মন্ত্রী বানায়, সে কোন মুখে যে আবার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যে শ্রদ্ধা নিবেদন করে, এটা মানুষের সাথে তামাশা করা ছাড়া আর কিছুই না, বা মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই না। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচার বন্ধে আন্তর্জাতিক মহলের চাপ ছিল, বড় জায়গার টেলিফোন ছিল, তারপরও বিচারের পক্ষে তিনি অবিচল থেকেছেন। কারণ মুক্তিযুদ্ধের সময় যারা সর্বস্ব হারিয়েছে তাদেরও মানবাধিকার নিশ্চিত করতে হবে। ওই যে আমরা 71 সালে বিজয়। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের নেতাকর্মীদের নিয়ে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে উদ্দেশ্যে শহীদ বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছিলেন, গণতন্ত্রের চর্চা না থাকায় তা বাস্তব রূপ পাচ্ছে না। যাদের প্রাণের বিনিময়ে পাওয়া এই স্বাধীন দেশ, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল 10:30টার দিকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর আগে মির্জা ফখরুল কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। নানা কারণে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন অধরায় রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। শহীদ বুদ্ধিজীবী যারা প্রাণ দিয়েছিলেন, তারা একটা প্রাণ দিয়েছিলেন একটি মুক্ত বাংলাদেশ, একটি স্বাধীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। দুর্ভাগ্যক্রমে আমরা সেটা অর্জন করার পরেও সেটা আমরা হারিয়ে ফেলেছি। আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের অধিকার আদায় করে নেবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জনগণ যে চেতনা নিয়ে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিল, সেই চেতনার মধ্য দিয়েই, আন্দোলনের মধ্য দিয়েই তারা সেই গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের বিভিন্ন শরিক দলের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের 7 খুন মামলার অধিকতর তদন্তে আইনগত কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলার অভিযোগপত্রে ষড়যন্ত্রের বিষয়ে সুস্পষ্টভাবে উল্লেখ না থাকায় তা অন্তর্ভুক্ত করতে বিচারিক আদালতকে আদেশ দিয়েছেন উচ্চ আদালত। অধিকতর তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর রিট নিষ্পত্তি করে হাইকোর্টে আদেশ দেন। রিটকারীর আইনজীবী বলেন, এই আদেশের ফলে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্ত কর্মকর্তা। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র ছিল প্রথম থেকেই এ দাবি করে আসছিলেন নিহতের স্বজনরা। একই সাথে ভারত থেকে নূর হোসেনকে ফিরিয়ে আনার পর জোর দাবি ওঠে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের। এর পরিপ্রেক্ষিতেই অভিযোগপত্র দেওয়ার পর অধিকতর তদন্ত এবং জিজ্ঞাসাবাদের সুযোগ আছে কিনা তা নিয়ে চলে আইনি বিতর্ক। সোমবার নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর করা এক রিট নিষ্পত্তি করে উচ্চ আদালত বলেন, 7 খুন মামলার অভিযোগপত্রে ষড়যন্ত্রের বিষয়টি উল্লেখ করা হয়নি। মামলার যে কোনো পর্যায়ে অধিকতর তদন্তের সুযোগ রয়েছে বলেও জানান আদালত। রিটকারীর আইনজীবীরা বলেন, এই আদেশের ফলে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের সুযোগ সৃষ্টি হলো। মহামান্য জজ বলেছেন, আয়োর কাছে এই ক্ষমতা আইনগতভাবে এমনিই দেওয়া আছে, তিনি ইচ্ছা করলেই সেটা করতে পারবেন, প্রয়োজন হলেই সেটা করতে পারবেন। তিনি ডিরেকশন দিয়েছেন মাননীয় সেশন জাজকে, উনি যাতে ক্রিমিনাল কনস্পিরেসির যে ধারা, সেই ধারা ইনক্লুড করে বিচার কার্য পরিচালনা করবেন। নিহত নজরুলের স্ত্রী আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ করে প্রধান আসামি নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের দাবি জানান। আমি চার্জশিট পড়ে বুঝছি এই হত্যার আসল পরিকল্পনা আড়ালে রয়েছে। কেন মেরেছিল, পরিকল্পনা কে করেছিল, ও কেন এত বড় জঘন্য হত্যা করলো, 7টা ফ্যামিলি ধ্বংস করলো। সারা দেশবাসী দেখুক এখন নূর হোসেনকে আমার চেয়ে অশুধ রিমান্ডে নেওয়া। 2014 সালের 27 এপ্রিল কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন নিখোঁজ হন। এর 3 দিন পর তাদের লাশ শীতলক্ষা নদীতে পাওয়া যায়। একই বছরের 8 এপ্রিল র্যাব কর্মকর্তা সহ 35 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। এবার খুলে দেওয়া হলো স্কাইপে, টুইটার, ইমো সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম। বন্ধ করার নির্দেশনা ছিল না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পৌর নির্বাচনের খবর। উৎসবমুখর পরিবেশে দেশের 234টি পৌরসভায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া শেষ হয়েছে। সকাল 10টা থেকে পৌরসভাগুলোতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পাওয়ার পরপরই প্রচারণা শুরু করেন প্রার্থীরা। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার সকালে রিটার্নিং অফিসারের কাছ থেকে বান্দরবান এবং লামা পৌরসভার 6 জন মেয়র প্রার্থী তাদের প্রতীক সংগ্রহ করেন। এছাড়া অন্যান্য পদে একাধিক প্রার্থী একই প্রতীক পছন্দ করলে তাদের লটারির মাধ্যমে প্রতীক দেওয়া হয়। এরপরই প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেন তারা। প্রতীক পেয়েছি কাচিমার্কা, তবে আমার দীর্ঘদিনের স্বপ্ন আমার এলাকার জনগণের পাশে দাঁড়ানো। প্রতীক বরাদ্দের সময় তাদেরকে জিনিসটা আমরা স্মরণ করে দিয়েছি, যাতে তারা এই আচরণবিধি এবং তার সমান্তরাল আচরণবিধি মেনে চলে। প্রতীক পাওয়ার পর থেকে নতুন করে প্রচারণার কৌশল ঠিক করতে শুরু করেন দুর্গাপুর পৌরসভার প্রার্থীরা। আর মেয়র প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে শুরু করেন গণসংযোগ। এ সময় সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তারা। সেই সঙ্গে ভোটাররাও তুলে ধরেন তাদের নানা দাবি। দুর্গাপুর পৌরসভা যেগুলো কাজকর্ম করে পৌরবাসীকে নিয়ে করবো ইনশাল্লাহ। জেতার পরে আমি এই দুর্গাপুর পৌরসভাকে ডিজিটাল পৌরসভা হিসাবে আমি ঘোষণা করতে চাই। পৌরবাসীকে এই রাস্তাঘাট দিয়ে যদি সুন্দরভাবে চলাফেরা করতে পারে এই ব্যবস্থা করব। যে মেয়র নির্বাচিত হবে সে যেন এলাকার উন্নয়ন করে, রাস্তাঘাটের উন্নয়ন করে, যার মধ্যে নিয়ম আইন শৃঙ্খলা বজায় থাকবে, সেই ধরনের একজন সঠিক প্রার্থীকে ভোট দিতে যাচ্ছি। এদিকে কিশোরগঞ্জে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার মাধ্যমে শুরু হয় এই কার্যক্রম। প্রতীক পাওয়ার পরই লিফলেট বিতরণ শুরু করেন প্রার্থীরা। এছাড়া মিছিলও করেন তারা। এখন থেকে মাইক, পোস্টার ব্যবহার করে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এক্ষেত্রে ভোটারদের আরো সংবেদনশীল হওয়ার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। দু একটি ওয়ার্ডে সাধারণ আসনে এমন পেয়েছি যারা নিজেরাই আগে থেকে নিজেদের মধ্যে কথা বলে প্রতীক নিজেরা নিয়েছেন। ফাহমিদা মটুসি, সময় সংবাদ। আসন্ন পৌর নির্বাচনে মোট বৈধ মেয়র প্রার্থীর সংখ্যা 921 জন, যেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত 233 জন আর বিএনপি প্রার্থী সংখ্যা 219 জন। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা সর্বোচ্চ 271 জন। আগামী 30 ডিসেম্বর দেশের 234টি পৌরসভায় অনুষ্ঠেয় ওই নির্বাচনের 6টি এলাকাতে সরকারি দলের একক প্রার্থী রয়েছে। একক প্রার্থী প্রসঙ্গে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, এটা অস্বাভাবিক কিছু নয়। আইন অনুযায়ী বৈধ প্রার্থী না থাকাতেই এ পরিস্থিতির উদ্ভব হয়েছে। আমরা যেগুলো আমাদের সামনে আসবে যতক্ষণ পর্যন্ত অস্বাভাবিক কিছু না দেখবো সবগুলি স্বাভাবিক ভাববো। কেউ যদি অনীহা প্রকাশ করেন এলাকাতে প্রার্থী হওয়ার জন্য, সেক্ষেত্রে হতেই পারে। তবে আমাদের কাছে যদি এমন কোনো কমপ্লেন আসে যে কেউকে প্রার্থী হতে দেওয়া হয়নি, যেটা সময় চলে গেছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে পারতাম। আমাদের কাছে এমন কিছু আসেনি যে কাউকে বাধা দেওয়া হয়েছে এই জন্য সে দাঁড়াতে পারেনি, এমন কোনো সরাসরি কোনো অভিযোগ আমাদের কাছে তাৎক্ষণিকভাবে আসেনি। পাকিস্তানের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেন উপাচার্য। সভায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী হত্যা ও নরহত্যা নিয়ে মিথ্যাচার করায় পাকিস্তানের সঙ্গে শিক্ষা সংশ্লিষ্ট সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। শিগগিরই দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ছিন্ন করা হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। ৭১-এর গণহত্যার আনুষ্ঠানিক নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো সরকারি সংস্থা, কোনো কিছুর সাথে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক থাকবে না। পাকিস্তানের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। রাত 11টার সময় আরো থাকছে। মাঠের শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত বিপিএল এর 2 ফাইনালিস্ট। মাশরাফির কুমিল্লার মুখোমুখি হবে চমক দেখানো বরিশাল। ফেসবুকের পর এবার ভাইবার, স্কাইপ, টুইটার আর ইমো সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দিয়েছে সরকার। বিকেলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, ফেসবুক খুলে দেওয়া হলেও নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যম স্কাইপ, টুইটার এবং ইমো বন্ধের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা নেই। এদিকে দেশে জঙ্গি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো ধরনের হুমকিও নেই বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম কোনো নির্দেশনা যায়নি, কিংবা আমরা এরকম কোনো অনুরোধ করিনি। এটা মানে কোনো গোয়েন্দা সংস্থা করেছে কিনা সেটাও কিন্তু আমি জানি না এই মুহূর্তে। স্কাইপি কিংবা ইসের জন্য বন্ধ করে দেওয়ার জন্য সিকিউরিটি ব্যবস্থা আমাদের নিরাপত্তা বাহিনী বলেন, গোয়েন্দারা বলেন, ভালো কাজ করছেন এবং তারা মাঠে ময়দানে যে সমস্ত যেভাবে কাজ করছেন আমি মনে করি তারা ভালো কাজ করছেন। কোনো থ্রেট নেই, নতুন করে যে থ্রেট সেই ধরনের থ্রেট এখনো আমাদের কাছে অনুভব হয়নি। 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সৌর বিদ্যুতের মিনি গ্রিড প্রকল্প। সঞ্চালনজনিত সীমাবদ্ধতার কারণে দেশের যেসব এলাকায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছায়নি, সেসব এলাকায় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে স্থাপিত হয়েছে এই প্রকল্প। এই প্রকল্পের সফলতা বাড়াতে অর্থ সহায়তা ও অঞ্চলভিত্তিক পরিকল্পনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নরসিংদী থেকে ফিরে আশরাফুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট করেছেন দেবাশিস রায়। নরসিংদীর পাশ দিয়ে বয়ে চলা মেঘনা নদীর রায়পুরা প্রান্ত থেকে 30 মিনিটে নদীপথ পাড়ি দিলেই দেখা মিলবে পাড়াতলি গ্রামের, যেখানে এখনো পৌঁছায়নি জাতীয় গ্রিডের বিদ্যুৎ। কিন্তু না, সেখানকার আধার অনেক আগেই কেটে গেছে সৌর বিদ্যুতের হোম সিস্টেমে। তবে পদ্ধতিগত নানা সীমাবদ্ধতায় ঘরের আলো ছাড়া উৎপাদনশীল খাতে ব্যবহার করা যেত না সেই সৌর বিদ্যুৎ। সুখবর হলো, প্রায় বছরখানেক আগে সরকারি মালিকানার আর্থিক প্রতিষ্ঠান ইটকলের তত্ত্বাবধানে অংশীদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পাড়াতলিতে চালু হয়েছে 141 কিলোওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ চালিত মিনি গ্রিড প্রকল্প, যা বদলে দিয়েছে সেখানকার পুরো জীবনযাত্রা। ছেলেমেয়েদের লেখাপড়া করে তখন আমরা মিনিগেট বিদ্যুৎ ব্যবহার করতেছি, নর্মাল তো আমরা সোলার ব্যবহার করতেছি। ডিজেল 200 টাকা যদি প্রতিদিন, হ্যাঁ জায়গাতে আমার 10 টাকা যায়। অন্ধকারের মধ্যে কাটাছিড়ি করতে পারতাম না, এখন তো আলো মানে সৌর বিদ্যুৎ পাওয়া তো আমাদের খুব সুবিধা হয়। কিন্তু মিনিগেট আসার পর থেকে আমরা এটা আনলিমিটেড পাচ্ছি। 440 ভোল্টের 8 কিলোমিটার দীর্ঘ লাইনে বিদ্যুৎ পাচ্ছেন 6 শতাধিক পরিবার প্রতিদিনই, যার চাহিদা বাড়ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। যে এলাকাতে আমরা মিনিগিট করতে পারছি সেখানে আসলে কমপ্লিটলি সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক মিনিগিট আমরা দেখেছি যে ওরা ওয়ার্কশপের মাধ্যমে লেদ মেশিন বা অন্যান্য মেশিনগুলোও চালাচ্ছে। এদিকে সরকার মিনি গ্রিড সম্প্রসারণে নীতিগতভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। আমরা চাচ্ছি যে ক্রমান্বয়ে অফ গ্রিড এলাকাতে মিনি গ্রিডটাকে আরো বেশি পৌঁছে দেওয়ার জন্য মিনি গ্রিডে একটা সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। তবে বিশেষজ্ঞরা তাগিদ দিচ্ছেন, এমন পদ্ধতিতে এলাকা চিহ্নিত করে অগ্রসর হতে পারলে দ্রুতই সফলতা মিলবে। গভর্নমেন্টের যেটা করতে হবে যে মিনিগ্রিড প্রকল্পগুলিকে অর্থনৈতিক সহায়তা দিবে এবং জোন করে এই কোম্পানিটা এই জোনটাই শুধু দেখবে। বাংলাদেশের কতগুলি ডিভিশন আছে না, ডিভিশন ভিত্তিক করে দিতে পারে। 2020 সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানি থেকে যে 10% বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে, তা অর্জনে এমন গ্রিডের ব্যবহার বাড়ানো হলে কাঙ্ক্ষিত সময়ের আগেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। দেবাশিস রায়, সময় সংবাদ, রায়পুরা, নরসিংদী। ফিলিপিন্সের মধ্যাঞ্চলে 220 কিলোমিটার গতিতে আঘাত এনেছে টাইফুন মেলর। টাইফুন আঘাত হানায় দেশের বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণ হচ্ছে এবং ভূমিধসের ঘটনা ঘটছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে ফিলিপিন্সের কেন্দ্রীয় এলাকা থেকে 7.5 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বাতিল করা হয় বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ ও অফিস আদালত। 2013 সালে দেশটিতে টাইফুন হাইয়ান আঘাত হানলে 6000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটে। বিপিএল এর খবর। বিপিএল এর জমজমাট ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গ্রুপ পর্বের দাপুটে পারফরমেন্স ফাইনালে ধরে রেখে সবার সমন্বিত চেষ্টা দিয়েই শিরোপা জিততে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এমনটি জানিয়েছেন অধিনায়ক মাশরাফি।
অন্যদিকে অতিরিক্ত চাপ না নিয়ে বরং মাঠে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই শিরোপা জেতা সম্ভব বলে জানিয়েছেন বরিশাল বুলসের ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের ম্যাচটি শুরু হবে আগামীকাল সন্ধ্যা 6:30টায়। আসরের আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না, কিন্তু গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সেই কুমিল্লাই এখন ফাইনালের মঞ্চে। 10 ম্যাচের 7টিতে জিতে 14 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করে মাশরাফির দল। কোয়ালিফায়ার ম্যাচে তো কুমিল্লার কাছে পাত্তাই পায়নি সাকিবের রংপুর রাইডার্স। দলে অভিজ্ঞদের পাশাপাশি দারুণ ফর্মে আছেন নবীন রাও। আশার জাইদি, আবু হায়দার, আন্দ্রে রাসেলদের সমন্বিত পারফরমেন্স দিয়ে ফাইনালের মঞ্চেও শিরোপা জিততে চান অধিনায়ক। অন্যদিকে সমান 14 পয়েন্ট থাকলেও গ্রুপ পর্বে কুমিল্লার চেয়ে রান রেটে পিছিয়ে ছিল বরিশাল। কোয়ালিফায়ারের আগে ক্রিস গেইল হঠাৎ চলে গেলেও দেশীয়রা সে শূন্যতা পূরণ করে দলকে ফাইনালে তুলেছে। সে ধারাবাহিকতা ধরে রেখে প্রথমবারের মতো বিপিএল এর শিরোপা ঘরে তুলতে চায় বরিশাল। আমরা যেভাবে খেলতে চেয়েছি আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত সেভাবেই খেলে আসতে পেরেছি। আর এখন তো বোথ টিমের জন্য ডু অর ডাই ম্যাচ, সো আমরা ইনশাল্লাহ হোপফুল এবং পজিটিভ। আশা করি যে আমরা লাস্ট যতগুলো ম্যাচ আমরা জিতেছি, যেভাবে খেলে এসেছি পজিটিভলি, ওভাবে যদি খেলতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে আমরা আশা করছি। আমরা চেষ্টা করব আমরা নর্মালি যেই ফ্লোতে খেলছি, আমরা যেই স্ট্র্যাটেজি নিয়ে খেলছি, কালকের ম্যাচটাতে ফাইনাল মনে না করে একটা নর্মাল যে কোনো একটা ম্যাচের মতো ট্রিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাত 11টার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। মিরপুরের স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা। ৭১-এর বুদ্ধিজীবী হত্যাকারীদের মন্ত্রী বানিয়ে আজ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর নামে তামাশা করলেন বেগম জিয়া, মন্তব্য প্রধানমন্ত্রী। গণতন্ত্রের চর্চা না থাকায় বাস্তবায়ন হয়নি শহীদদের স্বপ্ন, মন্তব্য ফখরুলের। বললেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়েই অধিকার আদায় করবে জনগণ। শিক্ষা সংশ্লিষ্ট সব বিষয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত। এবং বরাদ্দ পাওয়ার পর নিজ নিজ প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় প্রার্থীরা। সারা দেশে আওয়ামী লীগের বৈধ প্রার্থী 233, বিএনপির 219 জন। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।